প্রথম কোশ্চেন, অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহের ক্ষেত্রে কোনটি থাকবে না? সঠিক উত্তর প্লবতা, কারণ প্লবতা অভিকর্ষের ওপর ডিপেন্ড করে, তাই এক্ষেত্রে প্লবতা থাকবে না। পি প্লাস এ বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস বি সমান আরটি, এখানে বলেছে এ এর মাত্রীয় সংকেত। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা কি পাবো? এখান থেকে পি সমান আমরা লিখতে পারবো এ বাই ভি স্কোয়ার, তাহলে বা এখান থেকে আমরা এ সমান কি পাচ্ছি? পি গুণিত ভি স্কোয়ার। তাহলে এর মাত্রীয় সংকেত কি হবে? পি এর মাত্রীয় সংকেত আর ভি এর বর্গের মাত্রীয় সংকেতের গুণফল। তাহলে পি এর মাত্রীয় সংকেত কত হয়? পি হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2, আর ভি এর জন্য কত হয়? এল কিউব তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এল টু দি পাওয়ার 6। আচ্ছা, এখানে ছিল -1, অর্থাৎ আমাদের কি দাঁড়াবে? এম এল টু দি পাওয়ার 5 আর টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এখানের অপশান হচ্ছে সি। 3-এর কোশ্চেনটাতে ত্বরণ বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো এই 5 আছে, 5 মিটার পার সেকেন্ড, এখান থেকে ধীরে ধীরে বেগ বৃদ্ধি হয়ে এখানে এসেছে, যেটা কত দাঁড়িয়েছে না 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? ইউ সমান, অর্থাৎ প্রাথমিক বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর ভি সমান এটা দাঁড়াচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। এবার এর জন্য সময় লেগেছে কত? এই যে এখান থেকে এই পর্যন্ত গেছে, অর্থাৎ সময় লেগেছে 10। তাহলে আমাদের টি সমান 10 সেকেন্ড। ওকে, তাহলে ত্বরণ সমান আমরা কি লিখতে পারবো? এ সমান ভি মাইনাস ইউ, অর্থাৎ 8 - 5 ডিভাইডেড বাই 10। তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, মানে 3/10, অর্থাৎ 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ আমাদের অপশন হবে বি। আইভি বলেছে দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান, ভরবেগটা সমান কিন্তু ভরের অনুপাত 2:3, গতিশক্তির অনুপাত কত? আচ্ছা, গতিশক্তির অনুপাত আমরা কি পাবো? কে সমান পি স্কোয়ার বাই 2m। এই সমীকরণ থেকে কে ভ্যারিয়েশন 1/m পাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি k1:k2 বের করি, তাহলে 1/m অর্থাৎ ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা m2:m1 পাবো। তাহলে আমাদের এখানে অনুপাত কি দিয়েছিল? 2:3, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে 3:2, অর্থাৎ অপশন দাঁড়াবে কত? এ। শব্দ কি? শব্দ হচ্ছে এই অপশানগুলির মধ্যে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, কারণ বায়ুতে শব্দের কণাগুলি তরঙ্গের গতির দিকেই সামনে পিছনে কম্পিত হয়, তাই এটা একটা অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। ভিআইএতে একটি কঠিন পদার্থকে সমহারে তাপ প্রদান করা হলে পদার্থটির উষ্ণতার পরিবর্তন প্রদত্ত লেখচিত্রে দেখানো হলো। লেখচিত্রটি অবস্থান পরিবর্তন হচ্ছে কোন কোন ক্ষেত্রে? তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে কোথায় কোথায় দেখাতে বলেছে। আমরা জানি কোনো বস্তুর যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন তাপমাত্রা বাড়ে না। এইদিকে দিয়েছে তাপ, অর্থাৎ তাপ বাড়ছে। এখানে দিয়েছে উষ্ণতা। এখন এই বি থেকে সি এই পয়েন্টে এবং ডি থেকে ই এই পয়েন্টে উষ্ণতাটা স্থির আছে, উষ্ণতা বাড়ছে না। অন্যগুলোতে কিন্তু ঊর্ধ্বমুখী, এখানে উষ্ণতা বাড়ছে, এখানেও উষ্ণতা বাড়ছে, এখানে উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। তাহলে বিসি আর ডি এই দুটো পয়েন্টেই শুধুমাত্র উষ্ণতা বাড়ছে না, অতএব এক্ষেত্রে আমাদের অপশন হবে এ, অর্থাৎ এ এর অ্যান্সারটা সঠিক। VII বলেছে এল এর পারমাণবিক সংখ্যা 13, এল 3+। আচ্ছা, তাহলে 13 ছিল, 3+ হয়ে গেছে, মানে 3টা বেরিয়ে গেছে। তার মানে কত হচ্ছে? ছিল 13, তার থেকে 3 বেরিয়ে গেছে, তাহলে এখন থাকছে 10টা ইলেকট্রন এখানে আছে। এর সমসংখ্যক অ্যানায়ন কোনটি? তাহলে এখানে সব ঋণাত্মক আয়নে আছে, তাদের মধ্যে কোনটা এর সাথে সমান হবে? আচ্ছা, এই জন্য আমরা এনকে নিচ্ছি। এন হচ্ছে N3- আছে, অর্থাৎ এন এর জন্য হয় কত? নাইট্রোজেন হয় 7, -3, অর্থাৎ আমাদের +3, 3টা তাহলে এখানে অ্যাড হয়েছে, তাহলে টোটাল হচ্ছে 10, অর্থাৎ অপশন N3-। প্রদত্ত কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান? এটা এক পরমাণুক মৌলের ক্ষেত্রেই হবে, তো এখানে এক পরমাণু কে আছে? জেনন, তাহলে উত্তর হবে জেনন। 1000 ml জলে 40 গ্রাম NaOH দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? আচ্ছা, NaOH মানে কত? NaOH মানে হচ্ছে 40, Na হচ্ছে 26 আর ও 16, হাইড্রোজেন 1, অর্থাৎ যোগ করলে আমরা পাচ্ছি 24-এর আণবিক ভর। তাহলে 40 গ্রাম NaOH মানে হচ্ছে আবার 1 মোল। আবার এখানে বলেছে কি 1000 ml, মানে এটা হচ্ছে 1 লিটার, 1000 ml মানে 1 লিটার, তাহলে M সমান কত হবে? 1/1, অর্থাৎ 1 মোল লিটার ইনভার্স। তারপর বলেছে
শীতল ও লঘু HNO3 এর সঙ্গে Cu এর বিক্রিয়ায় পদার্থ কোনটি উৎপন্ন হয়? এটা হবে NO, নাইট্রাস অক্সাইড। তারপর বলেছে যেটি আম্লিক ক্ষারকীয় উভধর্মী অক্সাইড উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে Cr অর্থাৎ ক্রোমিয়াম। পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত বিটুমিন তৈরি হয় বিটুমিন কাজে লাগে রাস্তা তৈরিতে। তারপর কি বলেছে দেখি, এখানে X3I বলেছে হুইয়ের নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে দ্রবীভূত ফ্লুরাইড এর মাত্রা কত? ফ্লুরাইডের মাত্রা হচ্ছে 1.5 mg/লিটার। 2 দাগ বলেছে ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? ওকে, যেখানে জি দিয়েছে 980 সেমি/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে চাপ সমান, সুতরাং আমরা বলতে পারি পারদ এবং জলের ক্ষেত্রে এইচ রো জি এটা যা হবে সমান এদিকেও এইচ রো জি একই হবে। এটা ধরলাম আমি পারদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এইচ জি এর ক্ষেত্রে পাচ্ছি, আর এটা জল ওয়াটারের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি এইচ জি এর মান বসাই, এইচ অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপ, এখানে রো অর্থাৎ পারদের ঘনত্ব হয় কত? 13.6 গুণিত জি অর্থাৎ জি এর মান এটা যা থাকছে দুজনেরই সমান, আর মান বসাচ্ছি না। আচ্ছা, ওয়াটারের ক্ষেত্রে এইচটা আমাকে বের করতে হবে, কত হবে? রো এর মান হচ্ছে 1, ঘনত্ব 1, আর জি হচ্ছে দুজনেরই সমান। তাহলে জি যদি বাদ দিয়ে দিই তাহলে বা এইচ সমান কত পাচ্ছি? 76 ইন্টু 13.6 আর ডিভাইডেড বাই 1 অর্থাৎ 73 গুণিত 13.6, এটা 76 গুণিত 13.6, এটা যদি আমরা গুণ করি আমরা পাবো 10.336 মিটার, অর্থাৎ জলের উচ্চতা হবে 10.336 মিটার। তারপর বলেছে সন্ধিবেগ কাকে বলে? সন্ধিবেগ কী জিনিস? অর্থাৎ যখন কোনো প্রবাহী ধারারেখ প্রবাহতে যাবে, যে জায়গাতে গিয়ে তারা অশান্ত হতে শুরু করে দেয়, অর্থাৎ ধারারেখ প্রবাহ আর মেনটেন করে না, তখন তাকে সন্ধিবেগ বলা হয়। এটা তোমাদের টেক্সট বইয়ে আছে, তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। 2 বলেছে 37.36 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন ও কি কি? আচ্ছা, এখানে কত আছে? 37.36। তাহলে এটাকে যদি আমরা ভাঙি আমরা কি কি লিখতে পারবো? 20 লিখতে পারবো, 10 লিখতে পারবো, 5 লিখতে পারবো, 2 লিখতে পারবো। তাহলে 20 10 30 5 35 2 37। কারণ কেন এটা লিখছি? কারণ আমরা জানি 5:2:2:1 অনুপাতে বাটখারাগুলো থাকে, তাহলে এই অনুপাত ছাড়া কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে 20 10 5 2 অর্থাৎ 37 পেলাম। আর আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারবো? যুক্ত 0.2 অর্থাৎ এটা মিলিগ্রামে নিলাম, প্লাস 0.1 তাহলে 3 হলো, যুক্ত 0.05 যুক্ত 0.01। তাহলে আমরা এটা নিতে পারছি কটা? 1 2 3 4 5 6 7 8, 8টা বাটখারা তাহলে লাগছে। বলেছে কোনো পদার্থের ঘনত্ব 7800 kg/m³ হলে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের মান কত? ওকে, এখন দেওয়া আছে 7800 kg/m³। আচ্ছা, আমরা জানি যদি 1 kg/m³ হয় সেটাকে যদি আমাদেরকে করতে হয় গ্রাম আর সেমি কিউব দিয়ে, তাহলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করতে হবে গ্রাম/সেমি কিউব করার জন্য। তাহলে যেহেতু 7800 আছে, তাহলে 7800 গুণিত 10⁻³ গ্রাম/সেমি কিউব হবে। তাহলে এটা সমান যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 7.8 গ্রাম/সেমি কিউব। এটা হচ্ছে এর অ্যান্সার। 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশির নাম হচ্ছে কাজ বা কার্য, তোমরা লিখতে পারো। আচ্ছা, টি সময়ে কোনো কণার সরণ এস সমান 4t + 5t স্কোয়ার মিটার এককে ও সময় সেকেন্ড এককে হলে কণাটির ত্বরণ কত? আচ্ছা, ত্বরণ বের করতে হবে। দেওয়া আছে এস সমান 4t + 5t স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাকে ত্বরণ বের করতে হবে তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? dv/dt। আচ্ছা, প্রথমে আমরা ds/dt বের করি। ds/dt সমান কত হবে? 4 + 10t। এখন এই ds/dt মানে v, অর্থাৎ v সমান 4 + 10t পেলাম। এবার আবার যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, dv/dt সমান কত হচ্ছে? 10, অর্থাৎ ত্বরণ কত হবে? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ভিএ বলেছে কোনো বস্তুর বেগ স্থির আছে কিন্তু সময়ের সঙ্গে বস্তুর ভর পরিবর্তন হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি বল প্রযুক্ত হচ্ছে? দেখো, আমরা কি জানি? পি সমান mv। যেহেতু এখানে বলেছে বস্তুর ভর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এম পরিবর্তনশীল, তাহলে এমটা চেঞ্জ হচ্ছে, কিন্তু
বেগ স্থির আছে অর্থাৎ ভি স্থির, এটা যা থাকবে দুজনের জন্য একই। তাহলে এটা যদি বাদ দিই, পি সমান এম এটার ওপর ডিপেন্ড করছে, কারণ ভি যার জন্যই নিই না কেন সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে এক্ষেত্রে বল প্রযুক্ত হচ্ছে। কোন অবস্থায় বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয়? বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয় যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যবর্তী হয়ে থাকে, তখন এটা ঋণাত্মক হয়। VII একটি বস্তু 0.5 সেকেন্ড সময়ে 200 জুল কার্য করলে ক্ষমতা কত? আচ্ছা, আমরা জানি পি সমান ক্ষমতা, পি সমান W/T। তাহলে বা পি সমান আমরা কি লিখতে পারি? 2000 জুল কাজ করছে, তাহলে 2000 ডিভাইডেড বাই সময় লেগেছে 0.5 সেকেন্ড, তাহলে সমান লিখতে পারি 4000 ওয়াট, অর্থাৎ 4 কিলোওয়াট। কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হলো। VIII কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 500 হার্জ, এটি থেকে উৎপন্ন শব্দ সুর না স্বর? সুরশলাকা একটি নির্দিষ্ট কম্পাঙ্কের প্রায় বিশুদ্ধ দল উৎপন্ন করে, তাই এটাকে আমরা সুর বলবো। স্টেথোস্কোপ শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়? স্টেথোস্কোপে শব্দের বহু প্রতিফলন, বারবার প্রতিফলিত হয়ে কানে আসে, তাহলে এর অ্যান্সার হবে বহু প্রতিফলন নীতিকে কাজে লাগানো হয়। ম্যাক সংখ্যা কি? ম্যাক সংখ্যা হচ্ছে কোনো মাধ্যমে বস্তুর বেগ। এই ম্যাক সংখ্যা কি? কোনো মাধ্যমে বস্তুর বেগ এবং ওই মাধ্যমে শব্দের বেগের যে অনুপাত, তাকে আমরা ম্যাক সংখ্যা বলি। তারপর বলেছে এক্স আপেক্ষিক আর্দ্রতা কত হলে ঘরের উষ্ণতা ও শিশিরাঙ্কের মান সমান হবে? যখন আপেক্ষিক আর্দ্রতা 100% হবে, অর্থাৎ পুরো সম্পূর্ণভাবে থাকবে, তখন এটা হয়। পরের কোশ্চেন, আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, যার মধ্যে কি কি থাকে? দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে, আর কোনো ইলেকট্রন কিন্তু এখানে থাকে না, যার সংকেত দাঁড়ায় কি? He2+। Ca2+-এ মোট আধানযুক্ত কণার সংখ্যা কত? আচ্ছা, Ca2+ মানে এর প্রোটন সংখ্যা হচ্ছে 20, তার থেকে দুটো বাদ চলে যাচ্ছে, অর্থাৎ 18। তাই এর আধানযুক্ত কণা কত হবে? একটা 20 আর একটা 18, অর্থাৎ 20 + 18 মানে হচ্ছে 38। আচ্ছা, এদের দুজনের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, পি এর ক্ষেত্রে দেখো নিউট্রনটা কত? 31 - 15, অর্থাৎ 16। আর এর সালফারের ক্ষেত্রে কত? 32 - 16 সমান 16। তাহলে দুজনের ক্ষেত্রে কি হচ্ছে? নিউট্রন সমান হচ্ছে। তাহলে নিউট্রন যদি সমান হয় তাকে আমরা কি বলি? আইসোটোনস। তাহলে এটা এদের মধ্যে কি হবে? এরা পরস্পরের সঙ্গে আইসোটোনস। হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক ভর 23, এই কথাটির অর্থ হচ্ছে 1 মোল সোডিয়াম পরমাণুর ভর 23 গ্রাম। তারপর বলেছে এসটিপিতে 11.2 লিটার CO2-তে কতগুলো পরমাণু আছে বের করো। আচ্ছা, 11.2 লিটার বলেছে, এটা সমান কত হবে? 11.2 ডিভাইডেড বাই 22.4, এসটিপি যেহেতু বলেছে, সমান 0.5 মোল। তাহলে মোলটা পেলাম মোল, তাহলে 0.5 মোল আমরা পেলাম। এবারে CO2-র মধ্যে যে CO2 বলেছে, CO2-তে কটা পরমাণু আছে? অক্সিজেন 2টা, কার্বন 1টা, মোট 3টা। তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে বলো তো? 0.5 এটা মোল, তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ 6.022 ইন্টু 10⁻23 ইন্টু কত হবে? 3, কারণ যেহেতু 3টা আছে। তাহলে এটা গুণ করলে কত হবে? 9.033 গুণিত 10⁻23। ওকে। 1 গ্রাম আয়ন H+ তৈরি করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? আচ্ছা, H2SO4 লাগবে। H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98। তাহলে 98 গ্রামের জন্য 98 গ্রাম H2SO4, সেটার জন্য কত লাগছে? H লাগছে 2টো, অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেন লাগছে। তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে? 2/98, তাই তো? এবারে উল্টো কোশ্চেনটা আমাকে চেয়েছিল যে 1 গ্রাম আয়ন H+ তৈরি করতে কত গ্রাম লাগবে, মানে এটাকে উল্টিয়ে করতে হবে অ্যাকচুয়ালি। 2 গ্রামের জন্য লাগছে 98 গ্রাম, 1 গ্রামের জন্য লাগছে কত? 98/2 সমান 49 গ্রাম হচ্ছে অ্যান্সার। বলেছে আইসক্রিম প্রস্তুতিতে জিলেটিন কেন ব্যবহার করা হয়? জিলেটিন স্টেবিলাইজার, জিলেটিনকে স্টেবিলাইজার হিসেবে কাজ করানোর জন্যই এটা ব্যবহার করা হয়। এটি আইসক্রিমের গঠন মসৃণ রাখে এবং বরফের যে কণাগুলো সেগুলোকে বড় হতে বাধা দেয়, অর্থাৎ অ্যান্সার হবে স্থিতিকারক বা স্টেবিলাইজার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়।
ভাতের ফ্যান স্টার্চের কণাগুলো জলে কোলয়েডভাবে ছড়িয়ে থাকে, তাই এটিকে কোলয়েডের দ্রবণ বা সল বলা হয়। বলেছে একটি শোধক কেলাসের উদাহরণ দাও যা উদ্যাগী নয়। তাহলে এটা একটা উদাহরণ হবে তোমাদের কপার সালফেট, অর্থাৎ নীল তুঁত যেটাকে আমরা বলি CuSO4.5H2। ওকে, বলছে দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হয়। কোনো অংশে যদি অ্যাসিড পড়ে তাহলে স্থানটা প্রচুর পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুতে হবে। ওকে, বলয় পরীক্ষায় উৎপন্ন বাদামি বর্ণের জটিল যৌগটির নাম এবং সংকেত লেখো। আচ্ছা, বলয় পরীক্ষাতে যে জটিল যৌগটা পাওয়া যায় তার নাম কি ছিল? নাইট্রোসল ফেরাস সালফেট, অর্থাৎ Fe ব্র্যাকেটের মধ্যে ছিল কি H2O5 দেন NO। ওকে, এটা থাকবে আমাদের থার্ড ব্র্যাকেট, তার বাইরে কি ছিল SO4। XX বলেছে পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম। এটার অ্যান্সার তোমরা লিখবে প্যারাফিন মোম। এটি পেট্রোলিয়ামের উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট একটা অংশ, সেখান থেকে এটা কিন্তু পাওয়া যায়। তারপর বলেছে অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ দাও। অ্যাজিওট্রপিক মিশ্রণ হচ্ছে ইথানল প্লাস জল। ইথানলের সঙ্গে যদি জল মেশানো হয় অর্থাৎ জলীয় ইথানল, তাহলে সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ হয়ে যাবে। প্রায় বলেছে একটি জলের নমুনার কলিফর্ম কাউন্ট 0। এর অর্থ কী? এর অর্থ ওর মধ্যে কোনো কলিফর্ম ব্যাকটেরিয়া থাকবে না, অর্থাৎ পরীক্ষিত জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া কোনো কিছু পাওয়া যায়নি, এটাই নির্দেশ করে।